স্ট্রোক হলে আসলে তাহলে ঘটনাটা কি ঘটে, কেন হচ্ছে আমাদের স্লোগান যে এভরি মিনিট কাউন্ট। যখন স্ট্রোক হয় তখন ইসকেমিক স্ট্রোকে প্রতি মিনিটে 1.9 মিলিয়ন আমাদের ব্রেইনের যে কোষ, যেটাকে আমরা বলি নিউরন মারা যায়। তার মানে হচ্ছে আমরা প্রতিটা মিনিটে আমরা যখন বেসিক্যালি এটা প্রতি সেকেন্ডে আমাদের কাউন্ট করা উচিত। 1.9 মিলিয়ন মানে তো হিউজ। স্ট্রোক হলে অনেকের ইমব্যালেন্স হয়, ভারসাম্য রক্ষা করতে পারে না। অনেকের হচ্ছে হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, সাডেনলি হঠাৎ করে দেখা গেল ভালো ছিল, হঠাৎ করে এক চোখে বা দুই চোখে দেখতে পাচ্ছে না। আমরা জানি যে স্ট্রোক দুই রকমের হয়, একটা হলো ইসকেমিক স্ট্রোক, যেটা সিংহভাগ প্রায় 85%। এখানে যেটা হয় রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে রক্তনালীটা বন্ধ হয়ে যায়, যে কারণে হচ্ছে ব্রেনে আর রক্ত যেতে পারে না। সেই কারণে ওই রক্তনালীটা ব্রেনের যে অংশটুকু সাপ্লাই দেয় সেটা আস্তে আস্তে আমরা যদি এটাকে ট্রিট প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যদি আমরা এই জিনিসটাকে অ্যাড্রেস না করি, ওই অংশটুকু মারা যায়। এটাকে বলি ইসকেমিক স্ট্রোক। আর হিমোরেজিক স্ট্রোক হলো যদি রক্তনালীটা ছিঁড়ে যায়, ব্রেনে রক্তকরণ হয়, তখনও কিন্তু ওই রক্তনালীটা যে টেরিটরিটা সাপ্লাই দিত ওখানে কিন্তু সাপ্লাই হ্যাম্পার হয়, যে কারণে ওই অংশটুকু মারা যায় ব্রেনের। সেটাকে আমরা বলি হিমোরেজিক স্ট্রোক। ওয়ার্ল্ডের সেকেন্ড লিডিং কজ অফ ডেথ ইজ স্ট্রোক, and third leading cause of disability and mortality, stroke. So this is a very significant disease, and you see every year 12 million people in the world is affected with stroke, and 7 million people every year dies from stroke. And this year 94 million people have stroke, existing patient with stroke. And on the left side, on the right side, you see this is the distribution of stroke patients in the world. And in this picture, you see 89% of stroke occurs in the lower middle income countries like Bangladesh. 89% of world strokes. And out of every 4 patient or every 4 person, one has the risk of stroke. You see? প্রতি 4 জনের একজন আমাদের স্ট্রোক হবে, এটা এতই বেশি প্রাদুর্ভাব স্ট্রোকের। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 53% স্ট্রোকে কিন্তু 70 বছরের নিচে মানুষের হয়। আমরা জানি যে স্ট্রোক যে বয়স্কদের রোগ, ব্যাপারটা আসলে ভুল। এখানে 53% স্ট্রোকে কিন্তু হয় বিলো 70 ইয়ার্স। আমাদের দেশে হয়তো আমরা 50-এর পরে বলি যে বৃদ্ধ, কিন্তু বাইরের দেশে কিন্তু 70 ইয়ার্স পর্যন্ত বলে ইয়াং। তার মানে ইয়াং পিপলদের কিন্তু স্ট্রোক বেশি হচ্ছে। তাহলে স্টাবলিশ কি রিস্ক ফ্যাক্টর আছে স্ট্রোকের? আমরা জানি যে কমনলি রিস্ক ফ্যাক্টর, সবচেয়ে কমন রিস্ক ফ্যাক্টর যেটা হলো হাই ব্লাড প্রেশার, তারপরে হাই কোলেস্টেরল, ওবিসিটি, স্মোকিং, অ্যালকোহলিজম, স্ট্রেস, ডায়াবেটিস এটসেট্রা। স্ট্রোক হলে আসলে তাহলে ঘটনাটা কি ঘটে, কেন হচ্ছে আমাদের স্লোগান যে এভরি মিনিট কাউন্টস, এই জিনিসটা কেন এত ইমার্জেন্সি? যখন স্ট্রোক হয় তখন ইসকেমিক স্ট্রোকে প্রতি মিনিটে 1.9 মিলিয়ন আমাদের ব্রেইনের যে কোষ, যেটাকে আমরা বলি নিউরন মারা যায়। প্রতি মিনিটে 1.9 মিলিয়ন নিউরন মারা যায়। তার মানে হচ্ছে আমরা প্রতিটা মিনিটে আমরা যখন বেসিক্যালি এটা প্রতি সেকেন্ডে আমাদের কাউন্ট করা উচিত। 1.9 মিলিয়ন মানে তো হিউজ। সো আর্জেন্ট রিকগনিশন অ্যান্ড হসপিটাল অ্যারাইভাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্ট্রোক ট্রিটমেন্ট। এই জন্যই কিন্তু এবার স্লোগানটা এভরি মিনিটস কাউন্ট। সো লার্ন দ্য সায়েন্স অফ স্ট্রোক টুডে অ্যান্ড চেঞ্জ এ লাইফ টুমরো। তার মানে হচ্ছে আমার কিন্তু অল্প কয়েক সময় আমার টাইম নষ্ট করার জন্য কিন্তু একটা পেশেন্টের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। যেটা স্যার বললো যে বেঁচে থাকা মানে হচ্ছে মোবিলিটি। প্যারালাইজড হয়ে শুয়ে থাকা কিন্তু বেঁচে থাকা না, এটা কিন্তু মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক। তাহলে আমাদের আগে জানতে হবে যে স্ট্রোকের যে ওয়ার্নিং সাইনগুলি কী। এটা আমরা জানি, প্রতি বছরই আমরা আলোচনা করি, আপনারাও জানেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো এটা সবাইকে জানতে হবে। স্ট্রোকের ট্রিটমেন্টটা শুধু স্টেক হোল্ডার কিন্তু ডক্টররা না, এটা কিন্তু প্রতিটা ফ্যামিলি পার্সন, প্রতিটা হিউম্যান বিং, আর সাংবাদিকরা তো অবশ্যই একটা বড় স্টেক হোল্ডার। সো তাহলে সংক্ষেপে যদি আমরা বলতে চাই, বি ফার্স্ট। বি মিনস ব্যালেন্স। স্ট্রোক হলে অনেকের ইমব্যালেন্স হয়, ভারসাম্য রক্ষা করতে পারে না। অনেকের হচ্ছে হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, সাডেনলি হঠাৎ করে দেখা গেল ভালো ছিল, হঠাৎ করে এক চোখে বা দুই চোখে দেখতে পাচ্ছে না। তারপরে মুখ বাঁকা হয়ে যায়। আমি আশা করি আপনারা সবাই এটা দেখেছেন যে স্ট্রোকের রোগীদের মুখ বাঁকা হয়ে যায় যে কোনো একদিকে। তারপরে হাত বা পা, এ মিনস আর্মস, হাত বা পা দুটোই হতে পারে আসলে, যে কোনো একটা দুর্বল হয়ে যাওয়া বা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাওয়া। কথা বেজে যাওয়া, অ্যাজ ফর স্পিচ, কথা আমাদের হয় কথা বলতে পারে না, বা বললেও কিন্তু সেটা আটকে আটকে আসে। আরেকটা হলো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই টাইম কিন্তু স্ট্রোকের লক্ষণ নেই। টাইম হচ্ছে এই জিনিসগুলো বুঝে সাথে সাথে আমাদেরকে স্টেপস নিতে হবে।
তাহলে একটা স্ট্রোক হলে আমাদের আসলে সার্ভাইভ করার জন্য, সার্ভাইভ মিনস মানে নট অ্যালাইভ, মোবিলিটি ফাংশন মেনটেন করার জন্য আমাদের কী করা উচিত? অ্যাজ সুন অ্যাজ পসিবল যে কোনো একটা মানে শিক্ষিত বা ওরিয়েন্টেড পার্সন যখন বুঝতে পারবে যে একটা মানুষ স্ট্রোক হয়েছে, আর্লি রিকগনিশন, সাথে সাথে কিন্তু ইমার্জেন্সি কল করতে হবে 999 বা 911, যেটা যে দেশের জন্য প্রযোজ্য। ইমিডিয়েটলি হসপিটালে ট্রান্সফার করতে হবে পেশেন্ট, তারপরে কিছু ইনভেস্টিগেশন করবো আমরা, ইনক্লুডিং সিটি স্ক্যান, এমআরআই, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট যে ট্রিটমেন্ট সেটা দ্রুত শুরু করতে হবে। তারপরে কিন্তু হচ্ছে যে বড় একটা অংশ কিন্তু রিহ্যাব, ফিজিওথেরাপি, যেটা হচ্ছে স্যাররা দিয়ে থাকেন আমাদের ফিজিওথেরাপির স্যাররা। তারা ডায়াগনোসিস করার জন্য হসপিটাল আসার সাথে সাথে আমরা সিটি স্ক্যান বা এমআরআই করবো, কনফার্ম করবো, বা যদি কোনো রক্তনালীর জটিলতা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সিটি এনজিওগ্রাম বা ডিজিটাল সাবস্টেশন এনজিওগ্রাম বা ডিএসএ কিন্তু আমরা করে থাকি। তাহলে স্ট্রোকের টিম মেম্বারদের কার কী রোল? যেমন আমি যেটা বললাম, স্ট্রোকটা হচ্ছে এটা কিন্তু সবাই স্টেক হোল্ডার এটা ট্রিটমেন্টের জন্য। ডক্টর হিসেবে আমাদের কাজ ডায়াগনোসিস করা, ট্রিটমেন্ট দেওয়া। নার্স হিসেবে কাজ কিন্তু ভাইটালস মনিটর করা, পেশেন্টকে কেয়ার করা, রিহ্যাবিলিটেশন করা। ওয়ার্ড বয় সাপোর্টিং স্টাফের ভূমিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওরা যদি একটা পেশেন্টকে যদি ইনভেস্টিগেশন করতে বা অপারেশন থিয়েটারে নিতে কোনো ধরনের ডিলে করে, প্রতি মিনিটেই কিন্তু 1.9 মিলিয়ন নিউরন মারা যেতে থাকবে। তো ওদের ভূমিকা কিন্তু কোনো অংশেই কম নয়।